তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন। হিট স্ট্রোকে সারা দেশে 5 জনের মৃত্যু, পুড়ে গেছে ফসলের ক্ষেত। সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। পররাষ্ট্রনীতি অনুসরণ করে প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখার আহ্বান। টেকনাফে নাফ নদীর মোহনায় বিজিপির গুলি, 2 জেলে গুলিবিদ্ধ। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছে 21 দেশের সংবাদে, সাথে থাকছি ফেরদৌসে আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রচণ্ড তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগে আক্রান্তের সংখ্যা। শরীয়তপুরে শিশুসহ ডায়রিয়ায় আক্রান্ত 2 শতাধিক। এমন পরিস্থিতিতে বেশি করে তরল জাতীয় খাবারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এদিকে মেহেরপুর, পাবনা, ঝালকাঠি, নরসিংদী ও সিলেটে হিট স্ট্রোকে মারা গেছেন 5 জন। এছাড়া অতিরিক্ত গরমে ক্ষতির মুখে ফসলের ক্ষেত। প্রতিনিধিদের সহযোগিতায় জানাচ্ছেন মাসুমা লিসা। যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এছাড়া খুলনা ও ঢাকা বিভাগের তীব্র এবং ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, কক্সবাজার, চাঁদপুর ও রাঙামাটি জেলাসহ রাজশাহী ও বরিশাল বিভাগে চলছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। গরম বাতাসে দিশেহারা হয়ে পড়েছেন রাজশাহীবাসী। এমন পরিস্থিতিতে সেখানে 7 দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে মাইকিং করা হচ্ছে। এটি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা রাত বৃদ্ধি করতে পারে 2 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সাথে সাথে খুলনায় বাড়ছে প্রখরতা। চরম বিপাকে নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক, ভ্যান ও রিকশা চালক, ব্যাটারি চালিত ইজি বাইক চালকরা। জ্বর, মাথা ব্যথা ও পেটের পীড়ায় ভুগছে মানুষ। বাইরে হলে মনে হচ্ছে শরীর পুড়ে যাচ্ছে। যে অটো রিকশা ছিল ওই অটো রিকশায় থাকাই ভালো ছিল, যে চালাইলে একটু বাতাস লাগতো। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বেড়েছে শিশু ও বয়স্ক রোগীর ভিড়। প্রতিদিনই ডায়রিয়া আক্রান্ত সহ শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। গরম যতটা অ্যাভয়েড করা যায়, সেক্ষেত্রে রোদে যত কম বের হওয়া যায় বা রোদে বের হলেও আমরা যদি ছাতা ব্যবহার করি। শরীয়তপুরে 36 ঘন্টায় 6 উপজেলায় শিশুসহ 2 শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। সদর হাসপাতালে বেডের তুলনায় 6 গুণ বেশি রোগী ভর্তি হওয়ায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। অনেকের জায়গা হয়েছে হাসপাতালের মেঝেতে। চিকিৎসকরা জানান, প্রচণ্ড গরমে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। এছাড়া সর্দি, জ্বর ও ঠান্ডাজনিত রোগেও আক্রান্ত হচ্ছেন অনেকে। এই মুহূর্তে আমাদের ডায়রিয়া জনিত যে রোগগুলা সেটা হচ্ছে বেশি বাড়ছে, প্লাস হচ্ছে অ্যাকিউট মানে গ্যাস্ট্রোএন্টারাইটিস, সাথে পেটের ব্যথা, সাথে সাথে আরও সিজনাল ফ্লু, যেমন এই গরমের কারণে ঠান্ডাজনিত সমস্যাও কিন্তু কিছু বাড়ে। গাইবান্ধায় ক্ষতির মুখে বিস্তীর্ণ চরাঞ্চল সহ 7 উপজেলার অপরিপক্ক পাট ও তোষা গাছ। তাপদাহে মারা যাচ্ছে পাট গাছও। জমিতে সেচ দিয়েও কোনো কাজ হচ্ছে না বলে জানান চাষিরা। বৃষ্টির পানির অভাবে পাট মারা গেল, মেশিনের পানি দিয়েও তো কুল পাচ্ছি না পাট। তীব্র থেকে তীব্র তাপদাহে পুড়ছে পাবনা জেলা। শহরের রূপকথা মোড়ে হিট স্ট্রোকে মারা গেছেন একজন। উঠতি বোরো ধান নিয়ে দুশ্চিন্তায় যশোরের কৃষক। ধান ঘরে তোলার আগ মুহূর্তে বেড়েছে সেচ খরচ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় 10% ধান কেটেছেন কৃষক। এ অবস্থায় খেতে 5 মিলিমিটার পর্যন্ত পানি ধরে রাখার পরামর্শ তাদের। মেহেরপুরের শ্রমজীবী সহ সকল শ্রেণী পেশার মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গাংনীতে হিট স্ট্রোকে মারা গেছেন এক গৃহবধূ। ময়মনসিংহে তীব্র তাপদাহে ওষ্ঠাগত মানুষের অবস্থা। দিনের বেলায় প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না কেউ। আয় রোজগার কমে যায় বিপাকে দিনমজুর ও রিকশা চালকরা। আমাদেরকে প্রচুর পরিমাণে তাদেরকে বলবো পানি খেতে হবে। শুধু সাদা পানি না খেয়ে তারা যেন লবণযুক্ত পানি, বিশেষ করে খাবার স্যালান খায়, আর ঠান্ডা স্থানের জন্য, বিশেষ করে গাছের ছায়ার জন্য বিশ্রাম করে ফাঁকে ফাঁকে। এই গরমে সুস্থ থাকতে বেশি করে তরল খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মাসুমা লিসা, 21 টেলিভিশন। দর্শক, চলমান তাপপ্রবাহের খবরাখবর জানতে রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনকে এই মুহূর্তে আমরা যুক্ত করে নিচ্ছি। লিটন, ওখানকার কি অবস্থা আমাদেরকে একটু বিস্তারিত জানান। হ্যাঁ ফেরদৌস, আপনি জানেন যে এই বৈশাখের শুরু থেকে, মানে পয়লা বৈশাখে থেকে কিন্তু রাজশাহীতে তাপপ্রবাহ শুরু হয়। তারপর থেকে কিন্তু তাপপ্রবাহ চলে আসছে। আজকে আপনি জানেন যে আজকে রাজশাহীতে
সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.5 ডিগ্রি সেলসিয়াস। এই তীব্র তাপদাহের কারণে, তাপ প্রবাহের কারণে রাজশাহীর যে আমের রাজধানী, সেই আমের রাজধানীর যে আমবাগানগুলো আছে, সেই আমবাগানের আমের গুটিগুলো কিন্তু ঝরে পড়ে যাচ্ছে। কৃষি বিভাগ এবং ফল গবেষণার যে বৈজ্ঞানিকরা আছে, তারা কিন্তু আম চাষিদের বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছে এই আমের গুটি রক্ষা করার জন্য, বিশেষ করে আম বাগানের সেচ এবং গাছে পানি দিয়ে গাছ ধুয়ে দেওয়ার পরামর্শ দিচ্ছে। এছাড়াও আমি খবর নিয়েছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানের চিকিৎসক, মেডিসিন বিভাগের চিকিৎসক শঙ্কর কুমার বিশ্বাস আমাকে জানিয়েছেন যে গত 3 দিন ধরে কিন্তু প্রচুর পরিমাণ রোগীর সংখ্যা বেড়ে গেছে, যারা গরমজনিত রোগে আক্রান্ত হয়ে তারা এই হাসপাতালে আসছে। তিনি আমাকে জানিয়েছেন যে গতকালকে 24 ঘন্টার মধ্যে কিন্তু এই হাসপাতালে 1000 জন গরমজনিত রোগে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এর আগের দিন এই হাসপাতালে ভর্তি হয়েছে 995 জন এবং তার আগের দিনে কিন্তু 999 জন রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছে এই গরমজনিত রোগে আক্রান্ত হয়ে। এই ছিল রাজশাহীর গরমের সর্বশেষ পরিস্থিতি। ফেরদৌস। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন জানাচ্ছিলেন এবং সেখানে মানুষের অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি হওয়ার বাইরেও কৃষি বিভাগ থেকেও পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ কৃষিতেও ব্যাপক ক্ষতি হচ্ছে। আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। যুদ্ধ নয়, তবে বহিঃশক্তির আক্রমণ থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকতে সশস্ত্র বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্রনীতি অনুসরণ করে প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মহান মুক্তিযুদ্ধের প্রথম গোলন্দাজ বাহিনী মুজিব ব্যাটারির স্মরণে চট্টগ্রামের হালি শহরে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে নির্মিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই স্থাপনার। কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ সহ নানা আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী। পরে যোগ দেন দরবারে। পররাষ্ট্রনীতি অনুযায়ী সকলের সঙ্গে বন্ধুত্বের আহ্বান জানান সরকার প্রধান। আমাদের দেশটা স্বাধীন সার্বভৌম দেশ, আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করুক আমরা তা চাই না। আমরা বন্ধুত্ব নিয়ে চলতে চাই, কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যা যা করণীয় সেটা আমাদের জান কবুল, আমরা তা করব। নেতৃত্বের প্রতি অনুগত থেকে সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দায়িত্ব পালনেরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যে কোনো দেশের সশস্ত্র বাহিনী যুদ্ধে জয়ী হতে পারে তখন যখন জনগণের আস্থা বিশ্বাস তাদের উপর থাকে। আমাদের মনে রাখতে হবে যে পাকিস্তানি হানাদার বাহিনীর 96,000 সৈনিক তারা কিন্তু সারেন্ডার করেছিল আমাদের কাছে, কারণ জনসমর্থন তাদের ছিল না। কাজে জনগণের আস্থা বিশ্বাস এটাও কিন্তু একটা বিরাট বিষয় আমাদের জন্য। ফিলিস্তিনের নৃশংসতাকে গণহত্যা আখ্যা দিয়ে এ সময় তাদের পাশে থাকার আশ্বাস দেন বঙ্গবন্ধু কন্যা। প্যালেস্টাইনের উপর ইসরায়েলি হামলা, সেখানে তারা রীতিমতো গণহত্যা চালাচ্ছে, আমি সবসময় তার প্রতিবাদ করেছি। আমরা সবসময় প্যালেস্টাইনদের পক্ষে আছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। কিছু খাবারের জিনিসপত্র পাঠিয়েছে। সাগর থেকে মাছ ধরে ফেরার পথে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফের শাহপুরীর দ্বীপের 2 জেলে গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ জানায় সকালে একটি ফিশিং ট্রলার সাগর থেকে মাছ ধরে বাড়ি ফেরার সময় মিয়ানমার থেকে বিজিপির সদস্যরা গুলি করে। এ সময় গুলিতে 2 জেলে আহত হয়। আহত জেলেরা হলেন শাহপুরীর দ্বীপের উত্তর পাড়ার মোহাম্মদ ইসমাইল ও দক্ষিণ পাড়ার মোহাম্মদ ফারুক। বিষয়টি নিয়ে বিজিবি ও কোস্ট গার্ডের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীর্ঘদিন ধরে সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইনে স্টেটে মিয়ানমার সেনাবাহিনীর সাথে আরাকান আর্মি সহ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে গোলাগুলি সংঘর্ষ চলছে। সীমান্ত দিয়ে আর কাউকে অনুপ্রবেশ করতে দেয়া হবে না বলে জানালেন কোস্ট গার্ড মহাপরিচালক রিয়াল অ্যাডমিরাল মীর এরশাদ আলী।
সকালে টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপের জলসীমা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে একথা বলেন তিনি। কোস্টগার্ড প্রধান বলেন, মিয়ানমারে সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশের জলসীমায় কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে। এছাড়া সীমান্তে কোস্টগার্ড সহ বিজিবি নৌবাহিনীও সতর্ক পাহারায় রয়েছে। রাখাইনের সংঘাত বাংলাদেশের জন্য কোনো হুমকির কারণ নয় বলেও মন্তব্য করেন কোস্টগার্ড মহাপরিচালক। বর্ডার আসলে সুরক্ষিত। আমরা এখানে যে কোনো ধরনের কোনো অবৈধ অনুপ্রবেশ থেকে শুরু করে অবৈধ কর্মকাণ্ড থেকে শুরু করে সবকিছুর ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত দৃঢ়। নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্প নগরীতে শিল্প পুলিশের সাথে গার্মেন্টস শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। আহত হয়েছে ৩০ জন। শ্রমিকরা জানান, সকালে কাজে যোগ দিতে গিয়ে তারা ফ্যাক্টরি বন্ধ দেখতে পায়। ম্যানেজমেন্টের সাথে এ নিয়ে কথা বলতে গেলে শ্রমিকদের ফ্যাক্টরি থেকে বের করে দেয়া হয়। পরে তারা কারখানা থেকে বের হয়ে পঞ্চবটি মুক্তারপুর সড়ক অবরোধ করে। ঘটনাস্থলে শিল্প পুলিশের জলকামান নিয়ে গেলে শ্রমিকরা তা ভাঙচুর করে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। পরে বেতন ভাতা নিয়ে মালিকপক্ষের সাথে আলোচনার আশ্বাসে শান্ত হয় শ্রমিকরা। নড়াইলের বাখির গ্রামে মাছের ঘেরের পানিতে ডুবে 2 ভাই বোনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, শনিবার বাবা ও মায়ের সঙ্গে বাড়ির পাশে মাছের ঘেরে যায় তিন্নি আর তানহা। কিছু পরে ঘের পাড় থেকে বাবা মা চলে আসলেও শিশু 2টি সেখানে থেকে যায়। সন্ধ্যায় তারা বাড়িতে না আসায় খুঁজতে বের হলে এক পর্যায়ে পরিবারের লোকজন মাছের ঘের থেকে তাদের উদ্ধার করে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 2 ভাই বোনকে মৃত ঘোষণা করে। দিনাজপুরের নবাবগঞ্জে ছেলেমেয়ের মোবাইল দেখাকে কেন্দ্র করে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে স্বামী। পরে গুরুতর আহত হয়ে মারা যায় মেয়ে আফরিনও। পুলিশ জানায়, মোবাইল নিয়ে ছেলে মেয়েদের চিল্লাচিল্লি শুনতে পেয়ে দুজনকেই থামতে বলেন মা মর্জিনা। না থামলে দুজনকে চড় মারায় উত্তেজিত হয়ে যান বাবা শহীদুল ইসলাম। বিষয়টি নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে মর্জিনা বেগমকে খাটের চৌকাঠ দিয়ে পিটিয়ে হত্যা করেন শহীদুল। সন্তানরা এগিয়ে আসলে তাদেরও পিটিয়ে আহত করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যায় মেয়ে আফরিন। বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু। সিরাজগঞ্জে যমুনা নদীর আরেক সমৃদ্ধি স্মারক এই সেতু এখন পুরোটাই দৃশ্যমান। কিছু কাজ বাকি থাকায় আগামী ডিসেম্বরে শেষ হবে পুরো কাজ, জানান কর্তৃপক্ষ। 2025 সালের জানুয়ারিতে খুলে দেয়া হবে এই রেল সেতুটি। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। যমুনার বুকে দাঁড়িয়ে দেশের সমৃদ্ধিকে যেন জানান দিচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। বঙ্গবন্ধু সেতুর 300 মিটার উত্তর পাশেই নির্মিত হচ্ছে 4.8 কিলোমিটার দীর্ঘ এই রেলওয়ে সেতুটি। জাপানের জাইকা ও সরকারের যৌথ সহযোগিতায় 16,780 কোটি টাকা ব্যয়ে 2020 সালের 29 নভেম্বর শুরু হয় রেল সেতুর কাজ। টাঙ্গাইল সিরাজগঞ্জ 2 ভাগে বিভক্ত করে করা সেতুর কাজটি এখন শেষ পর্যায়ে। 50টি পার নির্মাণের পর 49 নম্বর স্প্যান বসানোর মধ্য দিয়ে এ সেতু এখন দৃশ্যমান। রেল সেতুর অন্যান্য কাজ আগামী ডিসেম্বরে শেষ হলে 2025 সালের জানুয়ারিতে খুলে দেয়া হতে পারে, জানালেন প্রকল্প পরিচালক। অন্যান্য কাজ শেষ করে ডিসেম্বরের শেষ নাগাদ আমাদের প্রকল্পটা ফুল কমপ্লিট হবে, এটাই আমাদের টার্গেট বেসিক্যালি। দেশি বিদেশি 5 সহস্রাধিক শ্রমিক, কর্মচারী ও প্রকৌশলীরা সেতুটির বাস্তবায়ন ও দেশের বৃহৎ রেল সেতু নির্মাণের সাক্ষী হতে পেরে উচ্ছ্বসিত তারা। টাফ ছিল প্রথম দিকে, খুব হতাশ লাগতো যে কাজটা কেমনে শেষ হবে, কতদিনে শেষ হবে, এত বড় একটা কাজ আমরা শেষ করতে পারবো কিনা। সেটা তো কিন্তু বলতে পারি, আমাদের অনুভূতি বলে আছে শেষ করা যাবে না। তার সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট এটা। আমি নিজে খুবই গৌরববোধ করি এরকম একটা দেশে মেগা প্রজেক্টে আমি কাজ করতে পারছি। দাবি উঠেছে আগামী বিজয়ের মাসেই রেল সেতু উদ্বোধনের। উত্তরবঙ্গ ঢাকা আগামী যে রেলগুলো আছে এগুলো খুব ভালোভাবে যাতায়াত করবে, আমাদের জন্য একটা অভূতপূর্ব কাজ করেছেন। ধন্যবাদ প্রধানমন্ত্রী। উপরে কাজটা শেষ হয়েছে, তা আসলে আমরা খুবই আনন্দিত দেখে। আমরা এই বঙ্গবন্ধু সেতুর জন্য পুরো উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের আংশিক আমরা সুবিধা ভোগ করব। উত্তর জনপদ রাজধানীর সাথে তথা সারা পৃথিবীর সাথে কানেকশন হয়ে গেল। উন্নয়ন হবে মানুষের, উন্নয়ন হবে শিল্পের, উন্নয়ন হবে কর্মের। 1998 সালের 23 জুন
বঙ্গবন্ধু সেতু চালুর পর ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ শুরু হয়। 2008 সালে হঠাৎ বঙ্গবন্ধু সেতুতে ফাটলের কারণে কমিয়ে দেয়া হয় ট্রেনের গতি। বর্তমানে ঘন্টায় মাত্র 20 কিলোমিটার গতিতে প্রতিদিন 38টি ট্রেন পারাপার করা হচ্ছে পুরনো রেল সেতু দিয়ে। রত্না জামান, 21 টেলিভিশন। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স থেকে এবার 7,68,67,537 টাকা পাওয়া গেছে। সকালে এ তথ্য জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পাগলা মসজিদের দান বাক্স খোলা কমিটির আহ্বায়ক কাজী মহুয়া মমতাজ। এর আগে শনিবার সকালে মসজিদের 9টি বাক্স খোলা হয়। 220 জনের একটি দল 18 ঘণ্টায় এ টাকা গণনা করেন। টাকা ছাড়াও বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালঙ্কারও পাওয়া গেছে। মসজিদ পরিচালনা কমিটি জানায় 4 মাস 10 দিন পর এ দানবাক্স খোলা হয়। এর আগে 2023 সালের 9 ডিসেম্বর খোলা হয়েছিল দানবাক্সগুলো। মৌলভীবাজারে 21 টেলিভিশনের 25 বছরে পদার্পণ উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার 6ষ্ঠ দিনে অনুষ্ঠিত হয়েছে সংবাদ পাঠ প্রতিযোগিতা। 21 মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিচারক হিসেবে ছিলেন সাংবাদিক কাউসার ইকবাল, মাইটিভির মৌলভীবাজার প্রতিনিধি সঞ্জয় কুমার দে, হৃদয় শুভ। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 19 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এদের মধ্যে প্রথম হয় আতিকা আলম ও দ্বিতীয় হয় আরোহী পাল বন্দা। জানাবো চট্টগ্রামের খবর। প্রধানমন্ত্রী দায়িত্ব নেয়ার পর থেকে বিশ্বে পিছিয়ে পড়া বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। আইইবি চট্টগ্রাম কেন্দ্রের পক্ষ থেকে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রকৌশলী সংগঠন আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সবুর এমপিকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় মেয়র আরও বলেন, প্রকৌশলীরা সমাজের অহংকার। বঙ্গবন্ধুর আদর্শ ও বর্তমান সরকারের ভবিষ্যৎ কর্মকাণ্ড এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রকৌশলীরা কাজ করে যাচ্ছেন। আর এই সাথেই শেষ করব 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরেকবার। তীব্র দাপদাহে বিপর্যস্ত জনজীবন। হিটস্ট্রোকে সারা দেশে 5 জনের মৃত্যু, পুড়ে গেছে ফসলের ক্ষেত। সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। পররাষ্ট্রনীতি অনুসরণ করে প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখার আহ্বান। টেকনাফে নাফ নদীর মোহনায় বিজেপির গুলি, 2 জেলে গুলিবিদ্ধ। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রয়েছে সন্ধ্যা 7টায়। দেখার আমন্ত্রণ রইল।